বেজা রাস্তায় সাবধানে পা ফেলে একটু একটু রাস্তা পিছে ফেলে এগিয়ে যাচ্ছে সুখবতী। শুক্রবার হলেও আজও টিউশন করাতে বের হতে হয়েছে। আজকাল সময়টাই এমন যে নরম তাকে সবাই খামচি দিবে। টাকার জন্য মানুষের ছেলে মেয়ে পড়ানো লাগে, তখন বাচ্চাগুলোর গার্ডিয়ানরা ভাবে তারা যেন শিক্ষকদের ক্রয় করে ফেলেছে। যখন যা বলবে তাই মানতে হবে। ঝিরঝির বৃষ্টি পড়ছে। সময়টা ঠিক দুপুরের পরের ভাগ। আকাশে ধূসর রাঙা মেঘ উঠছে। রাস্তায় তেমন মানুষজনও নেই। এই বৃষ্টিমাখা দিনে কাদায় চিপচিপ রাস্তায় কারই বা থাকতে ভালো লাগে। এসে বারান্দায় বসে প্রিয় সঙ্গী বা পরিবারের সাথে তুখোর আড্ডা আর গরম গরম ছায়ে মেতে ওঠার মজাই আলাদা। কিংবা নরম বিছানা গায়ে এলিয়ে কম্বলের নিচে নিজেকে গুটিয়ে রাখতেও বেশ পছন্দ করে মানুষ। তার মাঝে কেউ কেউ এই বৃষ্টিপাতেও থেকে যায় রাস্তায়। কাদা ছিপছিপে রাস্তায় মাইলের পর মাইল হাঁটে কেবল নিজের উপর পূর্ণ করার তাগিদে, নিজের আপন মানুষের চাহিদা পূরণের ব্যস্ততায়। যেখানে একটা সচ্ছল পরিবারের বাবা ছুটির দিনে বৃষ্টিময় আবহাওয়ায় বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স খায়, সেখানে আরেকজন অর্থের দিক থেকে অসচ্ছল বাবা নিজের সন্তানের মুখে দুটো অন্ন দেওয়ার প্রয়াসে ঝড় বৃষ্টি না মেনে ছুটে চলা অবিরাম পথ। একটা কথা আছে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমার ছাদ যেন জলসানো রুটি। পেটে ক্ষুধা থাকলে আবহাওয়া শরীরকে বিলাসিতা দিতে পারে না। সুখের নীল রঙের জামাটার ঝিরঝির বৃষ্টিতেও বেশ খানিকটা ভিজে গেছে। তার নিজের বাসা থেকে টিউশনির বাসাটা বেশ খানিকটা দূরে। রিক্সা বা অটোরিক্সা করে গেলে একটু দ্রুত যাওয়া আশা করা যায়, কিন্তু বৃষ্টির কারণে ভাড়া দ্বিগুণ, যার জন্য সুখের হেঁটে বাসা অবধি যেতে হচ্ছে। সুখের ফাঁস কেটে 2-3টা গাড়ি গেল। তার মাঝে একটা বিয়ের গাড়ি রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো, বাকি 2টা গাড়ি হয়তো বরযাত্রীর। বিয়ের গাড়িটার দিকে তাকিয়ে সুখ তপ্ত শ্বাস ফেলল। এমনই একটা দিনে তারও বিয়ের গাড়ি এসেছিল, সেজেছিল তার ঘর বাড়ি আলোকসজ্জায়, কিন্তু সেই বাড়ি হঠাৎ জোরে মরা বাড়িতে রূপ নেবে কে ভাবতে পেরেছিল। আবার ভাবার মৃত্যুর 1 মাস হতে না হতে আবারও নাকি বিয়ের আসরে তাকে বসানো হবে। দাদিজানের তীব্র ইচ্ছে, নিজের সবটুকু খারাপ লাগা বিষাদ মাটি চাপা দিয়ে সে রাজি হয়েছে বিয়েতে বসার জন্য। আচ্ছা, এবার বিয়েটা স্বাভাবিক হবে তো, নাকি ভাগ্য খেলবে নতুন খেলা? হঠাৎ সুখ অনুভব করলো তার আশেপাশের ঝিরঝির বৃষ্টিটা বেশ বড় আকারের রূপ নিয়েছে। আকাশের ধূসর মেঘ কালো বর্ণ ধারণ করেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার শরীরে বৃষ্টি পড়ছে। সুখ চমকে যেতে পাশ থেকে একটা গম্ভীর মিষ্টি কণ্ঠ ভেসে আসলো। চমকানোর কিছু নেই অপরিচিতা, আপনার মাথার উপর মস্ত বড় এক ছাতা আছে, যার কৃতজ্ঞতা স্বরূপ আপনার শরীরে বৃষ্টি পড়ছে না। সুখ দ্রুত তার ডান দিকে ফিরে তাকায়। তার পাশে বলিষ্ঠ দেহের এক পুরুষ দাঁড়িয়ে আছে। মানুষটা তার অচেনা না। হে নিয়ে 3য় সাক্ষাৎ হবে। প্রথমবার সিএনজিতে, দ্বিতীয়বার বাস স্ট্যান্ড, আর আজ 3য়বার। সুখ অস্বস্তি অনুভব করে সরে যেতে নিলে সাথের মানুষটা ব্যতিব্যস্ত স্বরে বলল, আরে বোকা মেয়ে নাকি? দেখছেন কতটা বৃষ্টি হচ্ছে। ছাতার নিচ থেকে বের হলে তো ভিজে চুপসে যাবেন। এখানে থাকুন। ছাতার নিচে সুখ সরল না, বরং রাস্তার এক পাশে দাঁড়ালো। সেই ছাতার নিচে আশেপাশে কোনো যাত্রী ছাউনি নেই। খোলা রাস্তায় তুমুল বৃষ্টিপাতে কোথাও যাওয়ার উপায় নেই। পাশের লোকটা বেশ নরম কণ্ঠে বলল, আমি মেঘ আহমেদ। সুখ লোকটার মুখটার পানে চাইল। লোকটা নিজের নাম বলল কেন? পরিচিত হতে চাচ্ছে নাকি? ছেলেদের স্বভাবই এটা। পরক্ষণেই আবার নিজের মনকে বলল, লোকটাকে দেখে তো তেমন ফালতু মনে হচ্ছে না, বরং বেশ সাহায্য করছেন তাকে সে প্রথম দিন থেকে। এখন কি লোকটার পরিচয় বিপরীত তাকে নিজের পরিচয় দিতে হবে? 10 রকমের ভাবনা ভেবে সুখ অবশেষে মুখ খুলল, আমি সুখ। তার আর কাছে বলতে হবে না দিয়ে লোকটা সুখকে থামিয়ে দেয়।
চোখ ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রয়। পরিচয় জানার জন্যই তো নিজের নামটা বলল, তাহলে তাকে থামিয়ে দিল কেন? মেঘ হয়তো বুঝতে পারে সুখের মনোভাব, তাই মুচকি হাসি বজায় রেখেই বলল, আপনি অপরাজিতা। আপনার নাম আমি রেখে দিছি, আর আপনি তো আমার নাম রাখবেন না, তাই নিজের নামটা বলে দিছি। তা কোথায় গিয়েছিলেন এই মিষ্টি মাখা দিনে? এই তো টিউশন করাতে গিয়েছিলাম। আসলে কয়েকদিন বন্ধ হয়েছিল, তাই ছুটির দিনেও পড়িয়ে সেই বন্ধু পুষিয়ে দিচ্ছে। সুখের সহজ সরল কথায় বেশ মিষ্টি লাগলো মেঘের। ততক্ষণে বৃষ্টি প্রায় থেমে গেছে। একটা রিক্সা আসতে সুখ সেটাকে থামিয়ে দিল। চটপট রিক্সায় উঠে বসলো। মেঘ শান্ত কণ্ঠে বলল, তাহলে ভালো থাকবেন অপরিচিতা। সুখ মাথা নাড়ল, বলল, আপনিও ভালো থাকবেন মেঘ সাহেব। আবারও কোনো আকস্মিক সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েন। ধন্যবাদ। মেঘ হাসি মুখে ঘাড় কাত করতে রিক্সা চলতে শুরু করলো আপন গতিতে। মেঘ হাত নাড়িয়ে বিদায় জানালো। রিক্সাটা চোখের অগোচর হতেই গাড়িটা মেঘের সামনে এসে দাঁড়ালো। মেঘের ফিয়ে দরজা খুলে দিতেই মেঘ ভিতরে গিয়ে বসলো। মেঘের ফিয়ে ইউসুফ মেঘের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, এই বৃষ্টির মাঝে হঠাৎ গাড়ি থেকে নেমে এতটা না ভিজলেও পারতেন স্যার, বরং মেমকে গাড়িতে তুলে নিতেন। ইউসুফ, আমি মানুষকে বড্ড সহজেই চিনি, আর এই অপরিচিতাকে মনে হয় বেশিই জানি। সে কখনোই একটা আগন্তুকের গাড়িতে বসতো না। ওসব তুমি বুঝবে না, তুমি গাড়ি স্টার্ট দাও। ইউসুফ গাড়ি স্টার্ট দিতেই মেঘ সুখের যাওয়া পর রাস্তার দিকে তাকিয়ে আনমনেই বলল, আমি এক ভারী বর্ষণে দেখেছি অপরিচিতার মুখ। সেই মুখে যেন আছে আমার রাজ্যের সুখ। এই বিয়েটা কেন করতে চাইছেন রেদওয়ান ভাইয়া? সুখের এহেন প্রশ্নে কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি রেদওয়ানের মনে, বরং সেই ভীষণ আয়েসে খাটে বসে পা দুলাচ্ছিল। সুখ আর একটু গলার স্বর উঁচু করে বলল, ভাইয়া, আপনি বিয়েটা কেন করতে চাচ্ছেন একটু বলবেন? তাও আমার মতন মেয়েকে? নাকি রিফিউজ করেছিলাম বলে প্রতিশোধ নিতে চাচ্ছেন? রেদওয়ানের সোয়াল আচমকিক শক্ত হয়ে গেল। কোনরূপ শব্দ ব্যয় না করে সুখের গাল চেপে ধরে দাঁতে দাঁত কিরমির করে বলল, তোমার থেকে প্রতিশোধ নেওয়া লাগবে আমার বিয়ে করে? এসে বড় কিছুর অন্যায় তোমাকে, এর চেয়ে বড় কিছুর জন্যই তোমাকে বিয়ে করছি। সুখের অসুখে আমার অসুখ। রেদওয়ান আর এক মুহূর্ত অপেক্ষা করল না, দ্রুত পা ফেলে সুখের ঘর থেকে প্রস্থান নিল। সুখ টিউশন পড়িয়ে এসে তাদের বাসায় রীতিমতো রেদওয়ান হাজির। আর রেদওয়ানকে একা পেয়েই জানার আগ্রহ দেখালো, কিন্তু এমন কিছু শোনাবে ভাবতে পারেনি। তাহলে সেদিনের সিটকুট রেদওয়ান ভাইই দিয়েছিল, কিন্তু কেন? অন্ধকার রুমে কেউ একজন চরম প্রতিহিংসা পরায়ণায় মেতে উঠল। ঘৃণিত খেলা শুরু হয়ে গেছে আজাদ শেখের বাড়িতে। অন্তরালে লুকিয়ে একজন গভীর ষড়যন্ত্র করছে, আর তার অন্তরালে লুকিয়ে সেই ষড়যন্ত্রের বিপরীতে আরেকজন ষড়যন্ত্র করছে। কে জিতবে এ খেলায়? নাকি সব দিক থেকে হারটা সুখের হবে? 2 সপ্তাহ পর বিয়ের দিন ফিক্সড করা হয়েছে। ঘরোয়াভাবে বিয়েটা করানো হবে। সুখ পারিবারিক কার্যক্রম আগের মতোই বজায় রেখেছে। আজ সকালেও ঘুম থেকে উঠে ঘরের যাবতীয় কাজ শেষ করে রেডি হয়ে ভার্সিটি চলে গেছে। লীলাবতী আজকাল ঘর থেকে বের হয় না। আনুমানিক তো এখন 3 মাস চলছে তার গর্ভ অবস্থার। শরীরেরও ছোটখাটো পরিবর্তন শুরু হয়ে গেছে। যতটা পারে নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখে। উত্তপ্ত রৌদ্র শহরময়। গ্রীষ্মকালের এই এক জ্বালা, কখনো উষ্ণতা, আবার কখনো সিক্ততা। সুখ ভার্সিটির থেকে
বের হতে মাথাটা যেন ঘুরে উঠল এত রৌদ্র দেখে। তার সাথে তার বান্ধবী অনু ছিল। সুখকে মাথা চেপে ধরতে দেখে অনু অবাক কণ্ঠে বলল, কিরে সুখ, মাথা ধরে আসিস কেন? মাথা ঘুরছে? সুখ দুহাত মাথা চেপে মাথা ডানে বামে নাড়িয়ে না বললেও তার মাথা আবার ঘুরে উঠল। অনু আর সুখ ব্যতীত তাদের বান্ধবী হিমা এখানে উপস্থিত ছিল। সে দ্রুত নিজের বোতল থেকে পানির বোতল বের করে সুখের দিকে এগিয়ে দিল। মধ্য দুপুর দেখে এ সময় রাস্তাঘাট জনশূন্য, মাঝে মাঝে কয়েকটা গাড়ি যাচ্ছে। হিমা রাস্তায় হাত দেখাচ্ছে গাড়ি থামানোর জন্য, কিন্তু বরাবর তার গা ঘেঁষে চলে যাচ্ছে সব গাড়ি। একটা কালো রাঙা গাড়িও তার পাশ কেটে চলে গিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। হিমা দৌড়ে গিয়ে কিছু বলার আগে গাড়ির ভিতরে তাকে অবাক হয়ে রইল, সাথে মুগ্ধ। অনু হিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অদ্ভুত স্বরে বলল, এই সুখ, হিমা কি আবার ক্রাশ ট্রাশ খেয়ে ফেললো নাকি? ওর তো ঠুস ঠাস ক্রাশ খাওয়ার স্বভাব। সুখ অসুস্থতার মাঝে ফিক করে হেসে উঠল। অনু গলা তুলে হিমাকে ডাক দিয়ে বলল, দেখিস হিমা, গিলে ফেলিস না। হিমা তাড়াতাড়ি মাথা নাড়িয়ে গাড়ির ভিতরে থাকা মানুষটাকে বলল, ভাই, আমার ফ্রেন্ড একটু অসুস্থ, একটু হেল্প করুন না, আমাদের একটু ওর বাসার সামনে নামিয়ে দিয়ে যান। গাড়ির ভিতরের মানুষটা হিমের দৃষ্টি অনুসরণ করে তার বান্ধবীর দিকে তাকিয়ে চমকে উঠে। দ্রুত গাড়ি থেকে নেমে ঘটঘট পায়ে এগিয়ে যায় সুখদের কাছে। ব্যতিব্যস্ত স্বরে বলল, অপরিচিতা, কি হয়েছে আপনার? সুখ এতক্ষণ অনুর সাথে হেলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলেও এখন পরিচিত কণ্ঠে চোখ মিলে তাকালো। সামনের মানুষটার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, আরে মেঘ সাহেব, আপনি এখানে? আজও আমার সমস্যায় সমাধান হয়ে আপনিই আসলেন। মেঘের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তার সামনে থাকা ফর্সা লাল হয়ে যাওয়া গোলগাল মুখটার দিকে তাকিয়ে ভাঁজটা আরো গাঢ় হলো। বুঝাই যাচ্ছে মেয়েটা ভীষণ অসুস্থ। মেঘকে নেমে আসতে দেখে তার প্রিয় ইউসুফও নেমে এসেছিল। অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে ইউসুফের হাসি চড়া হলো। তাছার বড্ড বেপরোয়া হয়ে উঠেছিল এই মানুষটাকে দেখার জন্য। অবশেষে দেখা মিলল। মেঘ ব্যতিব্যস্ত স্বরে বলল, চলুন আমার গাড়িতে আপনারা, আমি পৌঁছে দিচ্ছি। হিমা অবাক কণ্ঠে বলল, আপনি সুখকে চিনেন? মেঘ দ্রুত ব্রু কুঁচকালো। পরক্ষণে মনে হলো তাহলে তার অপরিচিতই সুখ। তখন সে হেসে মাথা নাড়ালো। সুখ অনুর হাত ধরে ধীরে ধীরে গাড়িতে গিয়ে বসলো। মেঘও যেতে নিল। ইউসুফ ডাক দিয়ে বলল, স্যার শুনেন। হ্যাঁ ইউসুফ, বলো। এই উত্তপ্ত গরমেও আমি কারো মাঝে শীতলতা দেখতে পারছি, সেটা কেন? মেঘ কতক্ষণ তাকিয়ে থেকে হেসে দিল। ইদানিং গম্ভীর মানুষটা হুটহাট হেসে দিচ্ছে, এ কি গভীর প্রণয়ের সূচনা? মেঘ গাড়িতে বসা অসুস্থ মানুষের দিকে তাকিয়ে বলল, আমার শীত, গ্রীষ্ম, বর্ষা, অপরিচিতই এখন ভরসা। আচমকিক একটা কথা শুনে হতবাক মেঘ, সাথে ইউসুফও অবাক হয়ে গাড়ির ব্রেক কষল। মেঘ পিছনে সিটে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, কি বলছেন? এইমাত্র কি বললেন? উনি অসুস্থ হয়েছে কেন? হিমা আবারও মেঘের দিকে হা করে তাকিয়ে রইল। মেঘ এতে বেশ বিব্রত বোধ করল। অনু ব্যাপারটা বুঝতে পেরে বলল, হিমা দেখিস, গিলে ফেলিস না। হিমা দ্রুত চোখ নামিয়ে ফেলল। অনুর দিকে চোখ রাঙানি দিয়ে মুচকি একটা হাসি দিল। মেঘ নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে আবার বললেন না তো, অপরিচিত অসুস্থ কেন? কি হয়েছে? কি বললেন একটু আগে আপনারা? অনু আমতা আমতা স্বরে কিছু বলার আগে হিমা দ্রুত গতিতে দ্বিগুণ উৎসাহ
বলল, আরও সুখ তো প্রেগনেন্ট, তাই হয়তো শারীরিক পরিবর্তনের কারণে এসব হচ্ছে। হিমার কথা থামতে অনু ধুম করে কিল বসালো হিমার পিঠে। মেঘের যেন বিনা বৃষ্টিতে বজ্রপাতের মতন মনে হলো কথাটা। অপরিচিতা তাহলে অন্য কারো? ততক্ষণে সুখের মাথাটা হেলে পড়ে গেছে। সবাই সুখের দিকে তাকাতেই দেখে সুখের কোনো হুঁশ নেই, সে জ্ঞান হারিয়েছে। মেঘ নিজের বোতলটা থেকে একটু পানি নিয়ে সুখের মুখে ছিটা মারল। এতেও কোনো কাজ হলো না। মেঘ বেশ ভিতরে ভিতরে রাগ নিয়ে বলল, উনি এই অবস্থায় এসেছে কেন তাহলে বাহিরে? আর ওনার হাজব্যান্ডও বা এত দায়িত্ব জ্ঞানহীন কেন? মেয়েটাকে একা ছেড়ে দিছে। কেমন মানুষ সে? ওর হাজব্যান্ড তো নেই, ওরও ধোঁকা দিয়ে বিয়ের আসর ছেড়ে চলে গেছে সেই কাপুরুষ। হিমার কথা শুনে মেঘ বিস্ময়ে হতবাক। যতটুকু মনে হয়েছে অপরিচিতা মেয়েটা বেশ শান্ত স্বভাবের, তার সাথে কেউ এমন করলো? মেঘ আর কিছু না বলে ইউসুফকে দ্রুত গাড়ি চালানোর নির্দেশ দিল। গাড়িটা কাছে হাসপাতালের সামনে নিতে বলে মেঘ। সুখ এখনো হাসপাতালের বেডে শুয়ে আছে। জ্ঞান ফেরার আগে তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তাই এখনো ঘুমাচ্ছে। এর মাঝে সুখের শরীরে নানা রকম টেস্ট করানো হয়েছে। হসপিটালের করিডোরে অপেক্ষারত আছে হিমা, অনু, ইউসুফ, মেঘ। বেশ খানিক পর ডাক্তার রিপোর্ট নিয়ে আসে। মেঘ এগিয়ে গিয়ে ব্যতিব্যস্ত স্বরে বলল, কি হয়েছে ডাক্তার? বেবিটা ঠিক আছে তো? মেঘের এহেন প্রশ্নে ডাক্তার ব্রু কুঁচকালো। সন্হেয়ান কণ্ঠে বলল, বেবি? কিসের বেবি? মেঘ অবাক হয়ে বলল, কেন? অপরিচিতা তো গর্ভবতী। ডাক্তার অদ্ভুত স্বরে বলল, আরে মিস্টার, কি বলছেন এসব? পাগল টাগল হলেন নাকি? ওনার ঠিক মতন খাওয়া দাওয়া না করার কারণে প্রেশার কমে গিয়েছে, যার জন্য সেন্সলেস হয়ে গিয়েছিল। কোনো প্রেগনেন্সির ব্যাপার না এটা। ডাক্তার চলে যেতে একজন আরেকজনের মুখ দেখা দেখি শুরু করলো। মেঘ মারাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার আমার সাথে মজা করলেন? হিমা আর অনু দ্রুত মাথা নাড়িয়ে বলল, না ভাইয়া, মজা করিনি, সত্যিই বলেছিলাম। বিশ্বাস না হলে আমাদের এলাকায় গিয়ে ওর কথা জিজ্ঞেস করেন, সবাই কি বলে শুনেন। তাহলে সুখও জানে ও প্রেগনেন্ট না, কিন্তু তাহলে ও এমন মিশে কলঙ্ক মাথা নিয়ে ঘুরছে কেন? মেঘ আর ওদের সাথে কিছু না বলে দ্রুত সুখের কেবিনে চলে গেল। মেঘের পিছে পিছে সবাই কেবিনে হাজির হলো। ততক্ষণে সুখের ঘুম ভেঙে গিয়েছে। হাতে স্যালাইন লাগানো ছিল, বিদায় সে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছিল। সুখকে উঠে বসতে দেখে অনু এগিয়ে গিয়ে সুখে ধরে বসালো। সুখের চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে অদ্ভুত স্বরে প্রশ্ন করলো, কিরে সুখ, আমাদের মিথ্যে কেন বলেছিলে? তুই তো প্রেগনেন্ট না? আচমকি কেমন কথায় হক চকিয়ে গেল সুখ। রুমে যে তার বান্ধবী ছাড়া আরও দুজন আছে, অপরিচিত মানুষ, তাদের সামনে এসব কথা বলার মানেই হয় না। সুখ অনুকে চোখ রাঙিয়ে সাবধান করার আগে মেঘ প্রশ্ন ছুড়ল, কেন মিথ্যে খবর ছড়িয়েছেন? অপরিচিতা, নিজের নামে এমন কলঙ্ক লেপন করতে একমাত্র আপনাকেই দেখলাম। কোনো সমস্যা হলে আপনি আমাদের সাথে শেয়ার করুন। সুখ যা বুঝার বুঝে গেল। তার বান্ধবীগণ যে সব তথ্য পাশ করে দিয়েছে সেটা বুঝাই যাচ্ছে। সুখ তপ্ত শ্বাস ফেলে নিজের বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, আমি কখনো বলেছিলাম আমি প্রেগনেন্ট? তাহলে কিভাবে মিথ্যে খবর ছড়ালাম? যাই হোক, এই খবরটা আমরা অবধি যেন সীমাবদ্ধ থাকে। যদি ঘুণাক্ষরে কেউ টের পায় তাহলে মনে রাখবি তোদের সাথে আমার সম্পর্ক অতটুকু অবধি। হঠাৎ শান্ত অপরিচিতাকে এমন তীক্ষ্ণ রূপে দেখে অবাক মেঘ সাহেব আর ইউসুফও। তাদের মনোভাব হয়তো বুঝতে পারে সুখ, তাই খুব বিনীত স্বরেই বলে, মেঘ সাহেব আর ইউসুফ ভাইয়া, আমি আশা রাখি
আপনারও এই কথাটা ভুলে যাবেন। যখন এই টপিক নিয়ে আলোচনা করার মতন সময় আসবে তখন আমিই নিজে থেকে সবটা বলবো। এর আগে এই কথা যেন কেউ না জানে। মেয়ে কেবল মাথা নাড়িয়ে সাই জানালো। হঠাৎ ঠান্ডা মুখের উষ্ণ আচরণে ভয়কে যায় সবাই। তারপর হসপিটালের সব ফর্মালিটি শেষ করে আবারও মেঘের গাড়িতে গিয়ে বসে তারা। সুখকে ভারী অব্দি পৌঁছে দিতে মেঘ নাচর বান্দা। পথিমধ্যে সুখ একবার গাড়ি থামিয়ে কিছু আচার কিনে নেয়, তারপর আবারও গাড়ি চলতে শুরু করে। ততক্ষণে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে চারপাশে। খোলা রাস্তায় গাড়ি চলছে দ্রুত গতিতে, কেউ কোনোরূপ কথা বলছে না। সব নিবিড় এলাকার কাছাকাছি গাড়ি আসতেই সুখ মুখ খুলল। ভাইয়া গাড়িটা সাইডে দাঁড় করান। সুখের কথা শেষ হওয়ার সেকেন্ডের মাথায় গাড়িটা থামিয়ে দিল ইউসুফ। সুখ মেঘের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ মেঘ সাহেব, আমাদের নেমে যেতে হবে এই মোড়ে। এলাকা অবধি গাড়ি গেলে আমার চরিত্রে লেপন করা কালিটা আরও গাঢ় হবে, সাথে কালির ছিটা লাগবে আপনাদের শরীরেও। তাই এই অবধি পথ চলা থাকুক। মেঘ আর কিছু বলেনি, কেবল ঘাড় কাত করে সম্মতি দিল। অপরিচিতার ভাবনা চিন্তায় সে সত্যিই মুগ্ধ। আজকালকার মানুষ খারাপ বই ভালো তো ভাবতে পারে না, এর চেয়ে সামান্য পথ না হয় অপরিচিত একা হাঁটুক। আজ একদিনে গাড়ি দিয়ে বাড়ি অবধি যাবে। সুখ আর তার বান্ধবীরা গাড়ি থেকে নেমেই বিদায় জানিয়ে হাঁটা শুরু করলো নিজেদের গন্তব্যে। ইউসুফ মেঘের দিকে তাকিয়ে বলল, স্যার, মেমের হাবভাব বেশ সন্দেহের। সে গর্ভবতী না, কিন্তু সবাই জানে গর্ভবতী। আবার সে আচারও কিনে নিল। আমার মিথ্যেটাও বেশ স্বাচ্ছন্দ্যের মাথা পেতে নিচ্ছে, কলঙ্ক লেপন করে ঘুরে বেড়াচ্ছে। কিছু কি গোপনে আছে? মেঘ মাথা নাড়িয়ে বলল, আমাদের অজানা অনেক কিছুই গোপনে আছে, তবে এটা শিওর অপরিচিতার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করেছে, আর সেই সূত্র ধরে এমন মিছে কলঙ্ক। দেখা যাক সত্যিটা কতটুকু জানতে পারি। এখন থেকে মাটি কামড়ে পড়ে থাকবো ওনার পিছে। ইউসুফ আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। স্যার না বললেও ইউসুফ এতক্ষণও বুঝে গেছে যে তার স্যার এই জন্মে মেমকে ছাড়বে না। মেঘ যতদূর অপরিচিতার ছায়া দেখা যাচ্ছে ততদূর অবধি ফলকহীন চোখে তাকিয়ে রইল আর মনে মনে বলল, সেদিন বড়সার বেজার রাস্তায় সিক্ত অপরিচিতার দেখা। তারপর গেল দিন বিষ রঙিন স্মৃতিচারণে সে যত্নে রাখা। সুখ বাড়ি এসে জামা কাপড় বদলানোর জন্য ওয়াশরুমে চলে গেল। বেশ খানিকটা সময় ফ্রেশ হয়ে বের হতেই তার রুমে বসা মেয়েটাকে দেখে চমকে ওঠে। আজকাল লীলাবতী ঘর থেকে বের হয় না বললেই পারা যায়। আগে সব সময় সে সুখের পিছে পড়ে থাকত, কিন্তু এখন তেমন কিছুই করে না। লীলাবতীকে দেখে সুখ বেশ অবাক হলো। অবাক ভাবটা প্রকাশ না করে মুচকি হাসি দিয়ে বলল, আরে লীলা, তুই এখানে? কিছু বলবি? লীলা গভীর ধ্যানে মগ্ন ছিল তখন। সুখের মাথায় ধ্যান ভাঙতেই মাথা ডানে বামে ঘুরিয়ে বলল, না, কিছু বলবো না। তোমার খাবার নিয়ে এসেছি। সেই সকালে তো না খেয়ে বের হয়েছ, তাই খাবার এনেছি। দাদি তো বাড়িতে নেই, খাবার না আনলে অভুক্ত থাকতে হতো এবাড়ির যে মানুষজন। সুখ এগিয়ে এসে বোনের পাশে বসলো। হঠাৎ করে তার চঞ্চল বোনটা কেমন ঠান্ডা হয়ে গেল। কাঠখোট্টা স্বভাবের মানুষটার এমন পরিবর্তন সত্যি মানা যায় না। ছোট্ট মানুষটার হাসি খেলা কেমনভাবে কেড়ে নিল অমানুষটা। সুখ নিজের ব্যাগ থেকে আচারের প্যাকেটগুলো বের করে বোনের হাতে দিয়ে স্নেহ মাখা কণ্ঠে বলল, এই নে, তোর জন্য এনেছি। এখন তো নিশ্চয়ই এসব খেতে ইচ্ছে করে, তাই না? তোর কিছু হবে না, দেখিস, আমি আছি তোর সাথে। এই বাচ্চাটা সুন্দরভাবেই পৃথিবীর আলো দেখবে। এর পৃথিবীতে এসে কি লাভ পায়? নোংরা পৃথিবীতে আসা চেয়ে না আসাই ভালো। কলঙ্কের বোঝা মাথায় বহন করে কিভাবে চলবে ও?
সদ্য কিশোরীর এমন কথায় চুপ হয়ে যায় সুখ। তবুও বোনকে সান্ত্বনার স্বরে বলে, তুই একদম এসব নিয়ে ভাবিস না, ওর জন্য আমি আছি, ভরসা রাখিস। লীলাবতী আর কোনো কথা বলে না। সুখকে খেতে বলে উঠে চলে যেতে নেয়। দরজা অবধি গিয়ে কি মনে করে যেন দাঁড়িয়ে যায়। তারপর অদ্ভুত কণ্ঠে বলল, আফাই, তুমি বড্ড সহজে মানুষকে বিশ্বাস করে ফেলো, কিন্তু মানুষ এতটা বিশ্বাসের যোগ্য না। আমিও তোমার সাথে এত ভালো আচরণ করিনি কখনো, তাহলে আমাকে কেন বিশ্বাস করছো? এমনও হতে পারে আমি খাবারের সাথে বিষ মিশিয়ে তোমায় দিয়েছি। লীলাবতীর এহেন কথাতেও চমকায় না সুখ। ধীরে সুস্থে থালা থেকে এক লোকমা ভাত মুখে নিয়ে চিবাতে চিবাতে বলল, বিশ্বাসের বিষয় হজম হয়ে যায়, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। লীলা একটা তাচ্ছিল্য হাসি দিয়ে চলে যায়। আচ্ছা, তাচ্ছিল্যটা কাকে জানালো? সুখকে নাকি নিজেকে? বাবার লাইব্রেরিটাতে ধুলো জমেছে খুব। এই 1 মাস সে এদিকে কেউ আসেনি। মানুষটার বড্ড স্বাদের জায়গা ছিল এই লাইব্রেরি রুম। মানুষটাও নেয় স্বাদের লাইব্রেরি রুমও ধুলো মাখা। আজ অনেক দিন পর সুখ লাইব্রেরিটা পরিষ্কার করতে এসছে। এতদিন রুমটার দিকে তাকালে বুকের ভিতর হাজার খানিক শূন্যতা অনুভব হতো। তাই তো এখানে পা দেয়নি আজ। হঠাৎ করে রাত বিরাতে পা দেওয়ার ইচ্ছে হতে ছুট লাগায় লাইব্রেরিতে। মনে হচ্ছে বাবা যেন আশেপাশে আছে। আজাদ শেখ মানুষটা কোনো কালে একটা খারাপ কাজ করেছেন বলে সে খারাপ হতে পারে, কিন্তু বাবা নামক মানুষটা তো খারাপ ছিল না। লাইব্রেরিতে এসে ধুলো মাখা বই দেখে আফসোস আর অনুশোচনা হলো সুখের। বাবা নেই বলেই বুঝি বাবার জিনিসের এত অবহেলা। দ্রুত সে পরিষ্কার করা শুরু করলো রুমটা। একবার কোনায় একটা শোকেসে ঝাড় দেওয়ার সময় একটা বইয়ের দিকে নজর যায় সুখের। পুরনো হয়েছে বইটা, অনেক বেশি পুরনো। ধুলি জমে জমে যেন পাহাড় হয়েছে। এত কোনায় তো বাবা বই রাখেন না। কৌতূহলবশত বইটা হাতে নিয়ে ঝাড়া দেওয়ার সময় বইয়ের ভেতর থেকে হালকা হলদেটে রঙের কাগজ মাটিতে পড়ল। সুখ দ্রুত কাগজটা উঠালো। বুঝাই যাচ্ছে সাদা কাগজে খুব শৌখিন করে একটা চিরকুট লেখা, যা সময়ের পরিবর্তনে ধুলো ময়লা পড়ে হলদেটে রং ধারণ করেছে। মানুষের গোপন জিনিসের প্রতি কৌতূহল সবসময় বেশি। সেই সূত্রে সুখেরও কৌতূহল জায়গাটা স্বাভাবিক। আর সেই কৌতূহল বসেই চিঠিটা খুলল সে। চিঠিটা খুলতে খুব নিখুঁতভাবে লেখা 3টা গভীর মর্মার্থের লাইন ভেসে উঠল। আপন মানুষ ঠকায় খুব বাজেভাবে। বিশ্বাসঘাতকরাও আপন মানুষের শ্রেণীর। কখনো সম্পর্ক ঠিক রাখতে মুখ বুজে সহ্য করতে হয় অনেক কিছু। কেবল ভয় হয় পৃথিবীটা ছেড়ে চলে যেতে হবে খুব দ্রুত। মানুষগুলো আমার লাশ খুঁজে পাবে তো? এমন প্রশ্নমাখা চিরকুট দেখে ভীষণ অবাক হয় সুখ। বাবার এই লাইব্রেরিতে সে ছাড়া কেউ আসে না, তাহলে এই ধুলো মাখা বইয়ে একরাশ ব্যথিত প্রশ্নমাখা চিরকুট রাখল কে? কার লাশের আত্মকাহিনী এই চিরকুটের মাঝে? প্রতিদিন তো মরছে কত মানুষ, আমিও না হয় গেলাম সেই মিছিলে। জীবন সমীকরণে কুল না ফেলে হারাতে হয় এমন অচিরেই। সুখ অবাক হয়ে বেশ শৌখিন অক্ষরগুলো দিকে তাকিয়ে রইল। কি সুন্দর লেখা! নিজের মৃত্যুর কথা এত সুন্দরভাবে কেউ ছন্দে বসিয়ে লিখে যেতে পারে, এই চিঠি না দেখলে জানতই না সুখ। চিঠিটা মোট 2 পৃষ্ঠা জুড়ে, কিন্তু কোনোরূপ নাম না বলেই বেশ গুছিয়ে নিজের ভিতরে ভয়ঙ্কর আর্তনাদের কথা বলেছে, কলমকালির মাধ্যমে পুঁথি করে। সুখ হাত বুলিয়ে নিচে তাকাতেই দেখল আরও 2 লাইনে গুছিয়ে লেখা। বহু নারীতে আসক্ত হওয়া কিছু পুরুষের রোগ। এই রোগে মরে কন্যার সুখ, মেয়েরা হয় ভোগ। পুরুষ মানুষ শ্মশানে গেল, প্রাণহীন তার দেহ। নারীর প্রতি রয়ে যায় লোভ, দেখতে পায় না কেহ। অসৎ পুরুষের বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। সুখ বিস্মিত হয়। তার শরীরের প্রতিটি লোম
খুব দাঁড়িয়ে যায় যেন। পুরুষ মানুষের প্রতি এতটা ক্ষোভ, এতটা দিক্কের কে জানিয়েছে? এত শৌখিন হাতের লেখায় কার এত আর্তনাদ লুকানো? এখন প্রায় মধ্যরাত বললেও পারা যায়। হুটহাট দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে। সুখ যখন চিঠির বাসাতে গভীর মগ্ন, তখন হঠাৎ তার ঘাড়ে কারো উষ্ণ স্পর্শে ছিটকে উঠে সে। পিছু ঘুরে অবাক কণ্ঠে বলে, লীলা, তুই এখনো ঘুমাসনি? এত রাত অবধি জেগে আছিস কেন? ভয়ই তো পাইয়ে দিয়েছিলি। তুমিও তো এত রাতে জেগে আছো আপাই। কি দেখছিলে যে আমি আসাতে ভয় পেয়ে গেলে? গোপন কিছু কি? সুখ মাথা নাড়িয়ে হাতে থাকা চিঠি লীলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, না রে লীলা, কয়েকদিন হলো বাবার লাইব্রেরিতে হাসি না। আজ বাবাকে বড্ড মনে পড়ছিল, বিদায় এখানে এসেছিলাম। কিন্তু এসে দেখি লাইব্রেরির অবস্থা ভীষণ করুণ, তাই পরিষ্কার করা শুরু করে দেয়। তখনই কোনায় শোকেসের ভিতর থেকে একটা ধুলোমাখা বইয়ে চিঠিটা পাই। ঠিক চিঠি বললে ভুল হবে, কেবল 2-3 লাইনে জীবনের সব অনুভূতির বহিঃপ্রকাশ বলা চলে। বেশ পুরনো চিঠি, তাই দেখছিলাম। লীলা আপাইয়ের হাত থেকে চিঠিটা নিল, বেশ খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা অক্ষর পড়ল। একটা লাইনে গিয়ে তার চোখ আটকে গেল। অসৎ পুরুষের বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। লীলা অবাক কণ্ঠে বলল, এটা কার লেখা আপাই? আমাদের বাড়ির সবার হাতের লেখা তো পরিচিত, এটা তো বেশ ভিন্ন লেখা। সুখ ঠোঁট উল্টালো, যার অর্থ সে জানে না কার হাতের লেখা এটা। লীলাবতী কিছুক্ষণ চুপ করে থেকে তারপর কিছু একটা ভেবে হুঁশিয়ারি কণ্ঠ বলে, আপাই, যেহেতু এই চিঠিটা এত কোনায় ছিল, তাও পুরনো একটা বইয়ের ভিতরে, তার মানে কেউ এটা গোপনই রাখতে চেয়েছে। তাই আমার মনে হয় কাউকে এটার ব্যাপারে জানতে না দেওয়াই উচিত। আমরা বরং লুকিয়ে লুকিয়ে এই চিঠির ব্যক্তিটাকে খোঁজার চেষ্টা করি। আমাদের বাড়িতে কার হাতের লেখা এমন, সেটা খুঁজে বের করলেই তো বাকিটা জানা যাবে। তুমি কি বলো? লীলার যুক্তিটা অর্থবহ মনে হলো সুখের। ও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর চিঠিটা আলগোছে রেখে দুই বোন বের হয়ে গেল লাইব্রেরি থেকে। তারপর লীলাকে ঘুম পাড়িয়ে সুখ নিজের রুমে চলে যায়। দাদি জানকে না ধরে ঘুমালে যে তার ঘুম হয় না, দাদি যে তার অভ্যাসে পরিণত হয়েছে। আজ রাতটা জেগেই কাটাতে হবে, তার উপর চিঠির ভাবনা। সকালে ঘুম থেকে উঠেই ঘরের যাবতীয় কাজ শেষ করলো সুখ। তারপর চা তৈরি করে সবার রুমে দিয়ে আসলো। গতকাল সন্ধ্যাবেলা লীলাবতীর মামা এসেছিল কয়েক দিন থাকবে বলে। যথারীতি সুখ তার জন্য চা তৈরি করেছে। নিজেকে বেশ সুন্দর করে নিয়ে চা লীলাবতীর মামা মামির হেসেলের রুমে। মনির হোসেন সুখকে দেখে বেশ হাসি দিয়ে মিষ্টি স্বরে বলল, আরে সুখ যে, তা কেমন আছিস? বেশ সুন্দর হয়েছিস দেখি। এ রূপের রহস্য কি? পেটের নাজায়েজ বাচ্চাটা নাকি? ইসরে, কত সুন্দর মেয়েটার কি ক্ষতিটাই না করলো অমানুষটা। মামার এহেন ধরনের কথায় সুখ একটু মূর্ছা যায়। কোনো মতে চাটা টেবিলের উপর রেখে চলে আসতে নিলে মনির হোসেন সুখের হাতটা চেপে ধরল। সুখ আতকে উঠে হাতটা ছাড়ানোর চেষ্টা করে চোখ মুখ কুঁচকে বলল, মামা হাত ছাড়েন, এ কি অসভ্যতা করছেন? ছাড়েন হাতটা। মানুষরূপী পশুটা যেন জেগে জেগে উঠেছে মনির হোসেনের। সে হাড়ো জোরে হাতটা শক্ত করে ধরে বলল, হাতটা কাউকে ধরতে দে, না হয়তো বেসে যাবে নর্দমায়। মসৃণের থেকে আমরাও কিছু কম জানি না। মনির হোসেনকে আর কিছু বলতে না দিয়ে ভীষণ জোরে ছড় লাগায় তার ঘালে। বয়সের পার্থক্য হয়তো 10 বছরের বেশি, কিন্তু জানোয়ারদের বয়স মানার প্রয়োজন নেই। সব কিছুর উদ্দেশ্যে একজন জানোয়ার। দস্তাদস্তির শব্দে রীতিমতো সবাই সেই ঘরে হাজির হয়। সুখের শরীর ভীষণ কাঁপছে। সানজিদা বেগম নিজের ভাইকে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায় ভাইয়ের দিকে। ভাইয়ের গালে হাত দিয়ে গদগদ কণ্ঠে বলে, কি হয়েছে ভাই, কি হয়েছে তোর?
মনির হোসেনেরও চাপা রাগ থেকে ন্যাকা সরে নিজের বোনকে অভিযোগের স্বরে বলল, দেখ না দিদি, তোর এই সৎ মেয়েকে দেখে আমি আফসোসের স্বরে বললাম মসৃণ নামে ছেলেটার কাজটা ঠিক করেনি। তখন সে আমায় বলল আমি যেন তার সঙ্গী হই। মসৃণ যাওয়ার পর তার দিন খুবই খারাপ যাচ্ছে, তাই আমাকে সে চাচ্ছে। আমি প্রতিবাদ করে না করাতে আমায় সর বসিয়ে দিল। সুখ সি করে উঠল। সানজিদা বেগম তেড়ে গিয়ে ঠাস করে ভীষণ ভারী একটা সর বসিয়ে দিল সুখের গালে। মহিলার হাতে থাকা আংটির পাথর ঠোঁটের কোণে লেগে ঠোঁটটাও ফেটে যায়। সুখের যেন মনে হচ্ছে গালটা ফেটে গেছে। আগুন লাগলেও বোধ হয় এতটা জ্বলতো না যতটা এখন জ্বলে যাচ্ছে। সুখ অবাক হয় তার সৎ মায়ের আচরণে। অন্তত এই বিষয়ে এমন আচরণ আশা করেনি সে। বিস্ময় মাখা কণ্ঠে বলে, আম্মা, আপনি আমায় ভুল বুঝলেন। একটা মেয়ে হয়ে অন্তত আরেকটা মেয়ের পাশে দাঁড়াতেন। সৎমা বা বোন সম্পর্ক না হয় পরে হিসেব করতেন। মহিলা আরেক স্বর উঠানোর আগেই লীলাবতী তার মায়ের হাত দূরে ফেলে। সানজিদা বেগম এতে দ্বিগুণ রেগে গিয়ে বলে, তুই আমার হাত ছাড় লিলু, এই মেয়েকে আমি মেরে ফেলবো। আমার ভাইকে প্রস্তাব দেয়, আবার শর্ট দেয়। ওর শরীরে এত জ্বালা হলে পতিতালয়ে চলে যাক। এই সেম কথাটা তুমি তোমার ভাইকেও বলো আম্মা। ওনার শরীরে এত জ্বালা থাকলে পতিতালয়ে চলে যাক। ভদ্র মেয়েদের শরীরে কলঙ্ক লেপে জানোয়ার না হয়ে সেখানে গেলেই পারে। নিজের মেয়ের এমন কথায় চমকে যায় সানজিদা বেগম। অবাক কণ্ঠে বলে, তোর মামা হয় লিলু, কি বলছিস তুই? লীলা আর কোনো কথা না বলে সুখকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। সানজিদা বেগম কেবল হা হয়ে তাকিয়ে রয় নিজের মেয়ের এহেন আচরণে। এটা কি তার সেই লীলাবতী যে সুখকে কটু কথা বলতে ফেরে সুখী হতো? এতটা বদল কিভাবে সম্ভব? আজ অনু আর হিমা দুজনে একজনও আসেনি ভার্সিটিতে। হিমা কার বিয়েতে যেন গিয়েছে, আর অনুর মা অসুস্থ। সেই সুবাদে একাই ভার্সিটিতে আসতে হয়েছে সুখের। ক্লাস শেষ করে টিউশন পড়িয়ে বাড়ির পথে রওনা দিল। আজ সকালে খাবারও জোটেনি তার ভাগ্যে। কোনো রকম লীলাবতীর জন্য ভার্সিটিতে আসতে পেরেছে। দাদি ভারী নেই বলে এসব হয়েছে, না হয় এত কিছু ঘটতো না। দাদি ফুফিদের বাড়ি গিয়েছে, আজ চলে আসার কথা। এসেছে কিনা জানা নেই সুখের। সারাটা দিন ওড়না দিয়ে মুখ ডেকেছিল সে। ডান গালটা ভীষণ বিশ্রীভাবে ফুলে গিয়েছে। এতটা ফুলে গিয়েছে যে ডান চোখটা অবধি লাল হয়ে ডেবে গেছে। পর্সা মানুষ হওয়ায় স্বরের প্রভাব দারুণভাবে প্রতিফলিত হয়েছে। আরে অপরিচিতা না? এই ভোর সন্ধ্যাবেলাতে এ রাস্তায়? পরিচিত কণ্ঠে পরিচিত নামটা শুনে থেমে গেল সুখ। ঘাড় গড়িয়ে পিছে তাকাতেই দেখল কাঙ্ক্ষিত মানুষটা দাঁড়িয়ে আছে। সকালের ঘটনার পর থেকে এই অবধি সুখ একটু হাসেনি, কিন্তু মেঘকে দেখে না চাইতেও ভদ্রতার হাসি দিয়ে হেসে বলল, আরে মেঘ সাহেব যে। আজ তো অপরিচিত বিপদে পড়েনি, তবুও মেঘ সাহেবের দেখা। মেঘ সুখের কথা শুনে হেসে উঠল। দু কদম সামনে এগিয়ে এসে বলল, আসলেই বুঝি আজ অপরিচিত বিপদে পড়েনি? তাহলে দেখা হয়ে কি ভুল হয়ে গেল? সুখ ব্যতিব্যস্ত স্বরে বলল, আরে না, আমি মোটেও সেটা বুঝাতে চাইনি। মেঘ হা হা করে হেসে উঠল। তখন ইউসুফ হাজির হয়ে ব্যস্ত কণ্ঠে বলল, স্যার, ডিল ফাইনাল, চলুন। সুখ এবার ইউসুফের দিকে দৃষ্টি নিবন্ধন করল। হাসি মুখে বলল, কেমন আছেন ইউসুফ ভাই? নিজের নাম শুনে ইউসুফ তড়িৎ গতিতে তাকালো। সামনে যে সুখ দাঁড়িয়েছিল সে খেয়ালই করেনি। এতে ভীষণ লজ্জিত হয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আরে ম্যাম, আপনাকে আমি খেয়ালই করিনি, সরি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, ভালো আছি। আপনারা এখানে কাজে এসেছিলেন বুঝি? জি ম্যাম, অফিসের ডিলের জন্য এসেছিলাম একটা মিটিংয়ে। সুখের
আর ইউসুফের কথাবার্তায় নীরব শ্রোতা হয়ে দাঁড়িয়ে রইল মেঘ। শ্রোতা বললেও ভুল হবে, কারণ সে শুনছে, দেখছে বেশি। হঠাৎ কিছু একটা খেয়াল হতে সে দ্রুত ব্রু কুঁচকে বলল, অপরিচিতা, আপনার মুখে এমন ফুলে আছে কেন? আর ওড়না দিয়ে ডান সাইড ডেকে রেখেছেন কেন? মেঘের আচমকি কেমন প্রশ্নে বয়কে যায় সুখ। আমতা আমতা করে বলল, তেমন কিছু না, এমনি। ইউসুফ এবার খেয়াল করলো, আতকে উঠে বলল, ম্যাম, আপনি ওনাটা সরান তো, আপনার ডান চোখটা তো লাল হয়ে আছে, স্যার দেখুন। মেঘ এবার ভীষণ চোখ রাঙাতে সুখ ঘোমটাটা সরালো। ইউসুফ আর মেঘ রীতিমতো অবাক হয়ে গেল। মেঘ আতকে উঠে বলল, এভাবে কে মেরেছে আপনাকে? পুরো গাল লাল হয়ে গেছে, ঠোঁটের কিনারায় কালো হয়ে গেছে, চোখটাও তো লাল হয়ে গেছে, কে মেরেছে? সুখের যেন লজ্জায় মাটির সাথে মিশে যাওয়ার উপক্রম। কোনো রকম একটা রিকশার থামিয়ে উঠে গেল আর নিচু স্বরে বলল, পাপে কামড়িয়েছে, সেরে যাবে, ভালো থাকবেন। সুখের এমন কাণ্ড তাজ্জব বনে গেল ইউসুফ আর মেঘ। ইউসুফ মেঘের দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে বলল, স্যার, ম্যাম কার কাছে থাকে এমন অদ্ভুত জীবনের গতি দ্বারা? মেঘ চলন্ত রিকশার ফানে তাকিয়ে রইল কেবল। সে কি বলবে বুঝে পারছে না। এমন রাগ তার মাথায় চড়েছে, মনে হচ্ছে ধ্বংস করে দিবে সব। তার অপরিচিতার শরীরে এমন ভয়ানক আঘাত করার সাহস কিভাবে হলো কারো? বাসায় এসে সুখ শুনে দাদি ফুফির বাসা থেকে চলে এসেছে। রেদওয়ান ভাই নিয়ে এসেছে। সে দ্রুতই হাত মুখ ধুতে চলে গেল। দাদি সারাদিন খুবই খারাপ যায়। হাত মুখ ধুয়ে বের হতেই সুখের রুমের পাশ থেকে বীভৎস চিৎকার ভেসে আসলো। সুখ দ্রুতই পাশের রুমে যেতেই দেখলো মনির হোসেন বিছানায় ঘোরাঘুরি খাচ্ছে আর চিৎকার করছে। সুখ আর একটু এগিয়ে যেতেই দেখলো মনির হোসেন ডান হাতটা কেমন ঝলসে গেছে, কেমন রক্তাক্ত হয়ে আছে। সানজিদা বেগম ভাইয়ের পাশে বসে ব্যতিব্যস্ত স্বরে বলছে, কি হলো ভাই, কি হলো তোর? এমন কি করে হলো? মনির হোসেনের কেবল আর্তনাদ করে যাচ্ছে। ঘরের এক কোনায় দাঁড়িয়ে কেউ একজন বলছে, এমন পুরুষের বেঁচে থাকা অপেক্ষায় মৃত্যু শ্রেয়। মনির মামাকে হসপিটাল নেওয়া হয়েছে সেই ভোর সন্ধ্যাবেলাতেই। তারপর থেকে বাড়ি নিবিড় নির্জন, কারো মুখে কোনো কথা নেই। রেদওয়ানও তার পরপরই চলে গেছে। এরপরেই ফুপির বাড়ি থেকে ফোন এলো, 2 সপ্তাহ পর বিয়েটা এ সপ্তাহের শুক্রবারে হবে। রেদওয়ান আর অপেক্ষা করবে না, খুব দ্রুতই সে বিয়েটা সম্পূর্ণ করতে চাইছে। তারপর হতে এই অবধি আর কোনোরূপ কথা হয়নি। যে যার রুমে নীরবতা পালন করছে। সুখ জানালার কিনারে দাঁড়িয়ে আছে। হসপিটালে যাওয়ার আগে হাম্মা বেশ চিৎকার চেঁচামেচি করেছে। সে নাকি তার মায়ের মতনই চরিত্রহীনা। তার মা পালিয়ে যাওয়ার সময় কেন তার গলাটা টিপে মেরে ফেলে রেখে গেল না, সেটা নিয়েও আক্ষেপ করেছে সৎমা। সুখ বাহিরের দূর আকাশে তাকিয়ে আছে, মনের মাঝে অভিমানের পাহাড়। মা নামক শব্দটা যেখানে সবার কাছে কোমলতা, সেখানে তার কাছে জীবনের ভীষণ কালো অধ্যায়ের শব্দটা। 5 মাসের ছোট্ট সুখকে রেখে, সুন্দর সংসার রেখে এক রাতে নাকি সুখের মা পালিয়ে যায়। তারপর সময় পেরিয়ে যায়, ঘরে নতুন মা আসে, সাথে বদলে যায় ছোট্ট সুখের জীবনের গল্প। কি গো মাইয়া, কি ভাবো? নিজের দাদির কণ্ঠ ফিরে তাকায় সুখ। চোখের কোণে জমা বিন্দু অশ্রুকণা গুলো আঙ্গুল দিয়ে মুছে মাথা নাড়িয়ে বলল, না দাদি যান, কিছু না। তাহলে কান্দো কেন? দাদির প্রশ্নে হকচকিয়ে যায় সুখ, কিন্তু শেষমেশ নিজেকে সংযত রাখতে না পেরে বলেই ফেলে, দাদি যান, জন্ম আমার এমন বৃথা না হলেও পারত। দাদি বুঝতে পারে সুখের মনোভাব। একটু এগিয়ে এসে সুখের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার বাবা মায়ের সংসারটা বড্ড সুখের ছিল। তুমি হওয়ার পর সুখ তো যেন ধরে না।
তারপর হঠাৎ একদিন শুনি তোমার বাবা মায়ের মাঝে কথা কাটাকাটি হচ্ছে, তারপর ঝগড়া হইচই, চিৎকার চেঁচামেচি। একদিন বাড়ির সবাই বিয়ে খেতে গেলাম, তোমার এক চাচার, তুমি আর তোমার মা বাড়িতে ছিলে। তুমি ছোট বইলা তোমার মা যায়নি। বিয়া খাইয়ে আয়সা দেখি ছোট্ট তুমি খাটের উপর হাত পা নাড়িয়ে চিৎকার করে কান্না করতেছ, কিন্তু পুরো বাড়ির কোথাও তোমার মা নাই, কেবল আলমারি থেকে গহনা উদাও। তারপর কি? পাড়াপতি সবার মুখে মুখে রটল আমার বাড়ির সবচেয়ে ঠান্ডা ভদ্র বউ কুহিলিকা সোনার সংসার ভাঙ্গা পালাইছে নতুন মানুষের লগে। সুখ দু কদম পিছিয়ে যায়। সবসময় শুনতো তার মা চরিত্রহীন, কিন্তু আসলে কতটুকু চরিত্রহীন সে বুঝতে পারেনি। মায়েরাও বুঝি এমন হয়, একবারও বুক কাঁপে নাই 5 মাসের সুখরে ছেড়ে যেতে। দাদি সুখের মাথা হাত বুলিয়ে দিল। সুখ দাদির হাত ধরে যখনই অভিযোগের তীর ছুড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই সুখের অন্যদিকে নজর যায়। ব্রু কুচকে ফেলে আপনা আপনি। দাদির কুচকে যাওয়া চামড়ার বৃদ্ধা হাতটা কতক্ষণ নেড়েছে দেখে অবাক কণ্ঠে বলল, হাতটা ফুড়লে কিভাবে দাদি যান? কতখানি ফুড়ে ফেললে? দেখি এখানে আসো, খাটে বসো তো। দাদি বৃদ্ধা শরীরটা দুলিয়ে খাটে গিয়ে বসলো। সুখ দ্রুতই ড্রয়ার থেকে একটা মলমের কোটা বের করে এনে দাদির পাশে বসে পুড়ে যাওয়া জায়গায় লাগাতে লাগাতে বলল, সদ্য পুড়ে যাওয়া চিহ্ন এটা। তুমি রান্নাঘরে গিয়েছিলে, আমাকে বলতে কোনো প্রয়োজন হলে তাহলেই তো হতো। আগুনের কাছে গেলে কেন? দাদি রহস্যময় এক হাসি দিয়ে বলল, আগুনে পুড়েনি গো সুখবতী। সুখ অবাক হয়, অবাক কণ্ঠে বলে, তাহলে কিভাবে পুড়েছে দাদিজান? মামার হাতে অ্যাসিড ডালতে গিয়ে হয়তো পুড়িয়েছে। অন্ধকারে এত বড় কাজ করতে কেন গিয়েছিলে দাদিজান? হঠাৎ এমন কথায় দাদি সহ সুখ অবাক হয়ে যায়। সুখ বিস্ময়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। দরজার সামনে দাঁড়ানো লীলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে অবাক কণ্ঠে বলে, কি? দাদিজান মামার হাতে অ্যাসিড ঢেলেছিল? কি বলছিস তুই এসব? লীলাবতী সুখদের কাছে এগিয়ে আসে, আরাম করে সুখের বিছানায় বসে, তারপর দাদির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, দাদিজান আমি ঠিক বলেছি কিনা বলো? দাদি যেন একটু ভয়কে যায়, কারণ এই বাড়িতে লীলাবতী আর তার মা এক রকমের বদমাস। এটা নিয়ে যে বড় একটা কেলেঙ্কারি হবে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। তবুও বৃদ্ধ মহিলা ভয় পায় না, বলেন তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে মারে, তুই কিভাবে জানলি এসব আমি করেছি? প্রমাণ কি? লীলাবতী দাদির প্রশ্নে হা হা করে হেসে বলল, পাড়ার রাসেল ভাইকে দিয়েই তো এই ধ্বংসকারী তরল পদার্থটা আনিয়েছিলে। উনি তোমার খুচরো টাকাগুলো ফিরিয়ে দিয়ে গেল আর বলে গেল এটা যেন কেউ না জানে। এই বলেই লীলা নিজের হাতে থাকা খুচরা টাকাগুলো দাদির দিকে এগিয়ে দেয়। দাদি ভিনা বাক্য বয়ে টাকাগুলো নিয়ে নিজের আসলে এক কোনায় ভেদে ফেললেন। এই বয়স্ক মহিলাটির চোখে এমন আগের ন্যায় ভয় বা বিস্ময় ভাবটা নেই। সে এতটুকু বুঝে গেছে, আর যাই হোক লীলাবতী এই কথাগুলো ফাঁস করবে না, তাই আরাম করে খাটে বসে পানের বাটা থেকে পান সাজিয়ে ধীরে মুখে ফুঁড়ে নিলেন। সুখ কেবল দাঁড়িয়ে সবটা চুপচাপ লক্ষ্য করল। দাদি আঙ্গুলের মাথায় থাকা চুনটা মুখে দিয়ে সুখকে নিজের সাথে বসালেন। লীলাবতীও বিছানার এক কোনায় বসে রইল। দাদি এবার বেশ আয়েসে বললেন, সুখবতী আর লীলাবতী, তোমাগরে আজ গল্প শুনামো। এক শয়তানের গল্প। শুনবা তোমরা? ছোটবেলায় যেমন শুনতা। লীলা আর সুখ দুজনের মুখের পানে তাকিয়ে তারপর মাথা নাড়ালো। দাদি উঠে গিয়ে লাইটটা বন্ধ করে দক্ষিণের দিকে জানালাটা খুলে দিল। বাহিরে ভরা পূর্ণিমা, সে আলোয় আধারটা হালকা হয়ে গেল। দাদি এবার আধারে বসে থাকা দুই যুবতীর দিকে তাকিয়ে বলা শুরু করলো, আমি যে শয়তানের গল্পটা বলবো সেটা হলো তোমার দাদা।
হেই হলো শয়তান। হেরে শয়তান কইলেও শয়তান নারাজ হইব। আমি যখন বিয়া কইরা আসি এ বাড়িতে তখন বয়স মাত্র 15 হইব। জামাই পূজার আগেই বিয়া হইয়া গেল। শ্বশুর বাড়িতে আসার পর 15 বছরে দৌড়ঝাঁপ কইরা মাইয়াটা শান্ত হইয়া গেলাম। আমার ছোট্ট মন তখন বুঝা গেছিল শ্বশুর বাড়ি আর জমের বাড়ির সমান। বিয়ার 1 বছরের মাথায় বিধবা শাশুড়ি মারা যায়। বাসুর যা আর স্বামী নিয়া হইল আমার সংসার। কিন্তু দিন যত যায় তত বুঝতে শিখি স্বামী জিনিস, ভালোবাসা কি জিনিস, আর বুঝতে শিখি বেড়া মানুষের চরিত্র কি জিনিস। যখন প্রথম সুখের বাবা ফেটে আইলো তখন মাঝরাতে উঠা দেখতাম স্বামী আমার ঘরে নাই। প্রায় এমন দেখতাম। একদিন দেখলাম আমার যে মেজো জায়ের জামাই শহরে থাকতো, সেই জায়ের ঘরে থেকে আমার স্বামী বাইর হইতেছে। তখন যা বুঝার বুঝা লাইছি। পাশাপাশি গ্রামা ছিল আমাগো। আমার শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের বাড়ি 15 মিনিটের রাস্তা ছিল। সবাই চিনত আমার দাদারে। সবার মুখে মুখে তার প্রশংসা শুনেই আমারে তার কাছে বিয়ে দিছিল। তারপরে নিয়ে তোমার দাদার লগে আমার বেশ ঝগড়া ঝামেলা হয়। 5 মাসের পোয়াতি বইলা ছাড় পাই নেই। মায়ের খাইছিলাম তার হাতে। চঞ্চল আমি স্বামীর এমন আচরণে চুপ হইয়া গেলাম ভয়ে। তারপর দেখলাম সে নিষিদ্ধ মাইয়া মানুষের কাছেও যাইতো। আমি খালি সব সহ্য করলাম। 3 ছেলের পর যখন মাইয়া লিলুয়া হইল তখনও দেখলাম তার নোংরামে বন্ধ হয় নাই, বরং আরো বাইরে গেছিল। ভাবছিলাম ছেলে মেয়ের মুখ দেখে পাষাণ নরম হইব, কিন্তু তা হইল না। একদিন সকালবেলা উঠে শুনি কামের মাইয়ার লগে চোরাচুরি করার চেষ্টা করছে। কামের মাইয়া আমার কাছে ঘোরাঘুরি কইরা কাঁদছে। তারপর আমি তারে কিছু টাকা দিয়ে এই বাড়ি থেকে বিদায় করলাম। সেই দিন আমার কি হইল জানি না। কামের মাইয়ার আহাজারিতে আমার নরম মন অনেক শক্ত হইয়া গেল। সেই দিন অনেক ঝগড়া ঝামেলা কইরা সিদ্ধান্ত নিলাম আর না, এমন চরিত্রহীন বেডার সাথে থাকার চেয়ে সারা জীবন ছেলে মেয়ে লইয়া একলা থাকুম, তাও ভালো। এরপর ছেলে মেয়ে হাত ধইরা বাপের বাড়ি চইলা আইলাম চিরকালের জন্য। এরপরের দিনই হে মানুষ মারা যায়। সুখ আর লীলা এতক্ষণ নিশ্চুপ শ্রোতা হয়েছিল। দাদির জীবনে দাদার যে এহেন অবদানের কথা যেন ভাবতে পারে নাই। নীরবতা ভেঙে মনোয়ারা বেগমই বলে উঠল, তোমা ঘরে আর একটা সত্যি কথা কই। এই জীবনে যে সত্যি কেউ জানে নাই। সুখ আর লীলা আধারের মাঝে দাদির প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ দাদি যান, বলো। দাদি যেন দক্ষিণা জানালার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। তারপর কেমন অদ্ভুত আর তেজি কণ্ঠে বলল, আমি বুঝতে পারছিলাম এমন পুরুষ মানুষ বাইসা থাইকা কোনো লাভ নাই, বরং মাইয়া মাইনছের ক্ষতি। তাই তার বড় বাড়ি ছাইড়া বাপের বাড়ি চইলা আইছিলাম ঠিকই, কিন্তু পরের দিন মধ্যরাইতে যখন পাড়া প্রতিবেশীরা সবাই ঘুমে বিবর, আমি গ্রামের জঙ্গল পথ ধইরা তার বাড়িতে ঢুকেছিলাম সবার অগোচরে। তারপর ঘুমন্ত মানুষটার হাত পা বাইন্দা ঘুমের মাঝে বালিশ চাপা দিয়ে মাইরে ফেলছি। দুষ্ট গুরু সে শূন্য গোয়াল ভালা। এমন বেডা মানুষের বাইসা থাকার অধিকার নাই। সে কেবল বিয়ার মাধ্যমে আমার শরীরের মালিকানা পাইছিল, কিন্তু কখনো আমার স্বামী হইতে পারে নাই। তাই এমন জানোয়ার পৃথিবীতে ছাইড়া চইলা যাওয়াই ভালো। অন্ধকারে ঠিক বোঝা গেল না, কিন্তু সুখ আর লীলা যেন চরম অবাক হয়েছে। তাদের মনে হয়েছে ষাটোর্ধ্ব নারীটার মাঝে যেই প্রতিবাদী তেজটা, সেটা এখনকার 19 কিশোরীর মাঝেও নেই। নারী হতে হলে এমন প্রতিবাদী হতে হবে। নরম আর কদিন। গ্রীষ্মের রৌদ্র তপ্ত আকাশ। ভার্সিটি ছুটির পর যথারীতি 3 বান্ধবী দাঁড়িয়ে আছে গেটের সামনে গাড়ির আশায়। আজ বুধবার, আর একদিন পরই শুক্রবারে সুখের বিয়ে। সুখের মন একেবারে সায় দিচ্ছে না বিয়ের জন্য, কিন্তু দাদির শেষ ইচ্ছে পূরণের জন্য রাজি হয়েছে। মেয়ে লীলাবতীকে কথা দিয়েছে মসৃণের খোঁজ ঠিক করবে, কিন্তু এত মানুষের ভিড়ে আদৌ তাকে পাওয়া সম্ভব? যে নিজে ইচ্ছায় লুকিয়ে থাকে তাকে খোঁজা যায়? শুকনো রাস্তায় ধুলো উড়িয়ে কালো গাড়িটা সুখদের সামনে দাঁড়ালো। হঠাৎ গাড়ি ব্রেক কষায় 3 জন 2 কদম পিছিয়ে যায়।
গাড়ি থেকে মেঘ হাসি মুখে নেমে আসে। তিনজনের দিকে তাকিয়ে হাসিটা চড়া করে বলল, আরে আপনারা, বাহ, আজও দেখা হয়ে গেল। মেঘকে দেখে বরাবরের মতন হিমা হা হয়ে গেল। হিমার এমন কাণ্ড অনু আর সুখ দুজনে দিকে তাকিয়ে দুজন হেসে ফেলল। দুই বান্ধবীর হাসির শব্দে ধ্যান কাটল হিমার। লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, আরে ভাইয়া, আপনি এখানে? কেমন আছেন? এই তো আপু, ভালো। আপনারা কেমন আছেন? হিমা কিছু বলার আগে অনু হাসি দিয়ে বলল, এই তো ভাইয়া, ভালো। কাজে যাচ্ছিলেন নাকি? মেঘ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। এর মাঝে হিমা বলে উঠল, সুখ ভাইয়াকে দাওয়াত দিয়েছিলে শুক্রবারের? হিমার কথায় সুখ চমকে গেল। মেঘ ব্রু কুঁচকে বলল, কিসের দাওয়াত? হিমা গদগদ কণ্ঠে বলল, ও মা, শুক্রবারে তো সুখের বিয়ে ওর ফুফাতো ভাইয়ের সাথে। বিয়েটা 2 সপ্তাহ পরে হওয়ার কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে। আসবেন কিন্তু? মেঘ যেন ভুল কিছু শুনে ফেলল। অপরিচিতের বিয়ে আর একদিন পরেই। এর মাঝে সুখের ফোনটা উচ্চস্বরে বেজে উঠল। ফোনটা রিসিভ হতেই অপর পাশের ব্যক্তিটা বলে উঠল, আপু, আমি মসৃণের রুমমেট। আপনি মসৃণের খোঁজ চেয়েছিলেন না? পাওয়া গেছে খোঁজ। দেখা করে সব বলবো। সুখ অবাক হয়ে রইল। অবশেষে সত্যি সবার সামনে আসতে চলেছে। গল্পটা কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাবেন। গল্পটাকে একটা লাইক করবেন, গল্পটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য